লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের মানচিত্র। এটি কিন্তু প্রথম পর্ব নয়, সমস্ত পর্বকে একসাথে করে একটি গল্পে রূপান্তরিত করা হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। দুপুরের দিকে ঘড়ির কাঁটা যত এগোয় নিবারণ হালদারের মুদিখানার দোকানে ভিড় ততই পাতলা হতে শুরু করে। দুপুর 2টোর পর দোকান শুনশান, কিন্তু দোকান খুলে বসে থাকে নিবারণ। খদ্দেরের আশায় তো বটেই, তবে এছাড়া তার আরও একটা অন্য উদ্দেশ্যও আছে। বাড়িতে গিয়েই বা কি করবে নিবারণ? আছে তো সেই বুড়ি নির্মলা, আর আছে অভাব, দারিদ্র। তার চেয়ে এই দোকানেই শান্তি। উঁচু তাকে তুলে রাখা মানচিত্রটা টেনে বের করল নিবারণ। পৃথিবীর মানচিত্র। মানচিত্রে তার ঝাপসা চোখ রাখল নিবারণ। ছানি অপারেশন করা হয়নি, ডাক্তার দেখিয়ে চশমার কাচ বদলানো হয়নি, তবু যথাসম্ভব চেষ্টা করে নিবারণ খুঁজছে পৃথিবীর পশ্চিম দিকে ঠিক কোনখানে কত দূরে আছে এখন তার ছেলে সৌম্য হালদার। আমেরিকার ম্যাপ ভালো করে বুঝিয়ে দিয়েছে বাল্যবন্ধু নগেন, তবু এত খটোমটো সব নাম নিবারণ মনে রাখতে পারে না। একলা বসে যে মানচিত্রে লেখা ছেলের ঠিকানায় হাত বোলাবে সেই উপায়ও নেই। নগেনকে জিজ্ঞাসা করতে হয় রোজ, নতুবা বাড়ি গিয়ে নাতনিকে। অগত্যা পুরো আমেরিকার ম্যাপেই হাত বোলায় নিবারণ। পাড়ার নগেন মাস্টার তাকে এই মানচিত্রটা দিয়েছে। নগেন ঘোষ একসময় নিবারণ হালদারের সহপাঠী ছিল। নগেন বলেছিল, সময়ে পড়াশোনা তো কিছুই করলি না, তোর বাবা ছিলেন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক, তার কাছে হাতেখড়ি হয়ে কে কোথায় চলে গেল, আর তুই কিনা শেষকালে মাধ্যমিক ফেল করে মুদিখানার দোকান দিলি। নিবারণ কাচুমাচু মুখ করে বলেন, কি করব বল দেখি, ভগবান যদি আমার এমন গোবর পোড়া মাথা দেয় সে কি আমার দোষ রে নগেন? কৃষ্ণনগরের একটি হাই স্কুলে ভূগোল পড়াতো নগেন ঘোষ, বর্তমানে অবসরপ্রাপ্ত। তাই কখনো কখনো পড়ন্ত দুপুরের শ্রান্ত অবসরে তিনি আসেন ছেলেবেলার বন্ধুর দোকানে অতীতের স্মৃতি রোমন্থন করতে। তাতে মন রসদ পায়, সেই আত্মতৃপ্তির ছায়া পড়ে তার মুখের মানচিত্রে। নগেন ঘোষ মাথা নেড়ে বলেন, চেষ্টা করেছিস তুই? করিসনি, পড়াশোনায় মনই ছিল না তোর। তোর মুখের মানচিত্র দেখে সেটা বোঝা যেত। দুপুরের দিকে চোখে কেমন একটা ঝিম ভাব আসে নিবারণের। হাই তুলতে তুলতে মুখের ওপর 3 কুড়ি দেয় নিবারণ। তোর কথার মানে আমি কিছুই বুঝি না রে, মুখের আবার মানচিত্র হয় নাকি? উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে নগেন ঘোষ বলেছিলেন, হয় রে নবু, সব কিছুর মানচিত্র হয়, তবে স্কুল কলেজে সেসব পড়ানো হয় না। স্কুল কলেজের পাঠ্য বিষয়ে স্থান পায় মহাদেশ আর মহাসাগরের কথা, মহাদেশের মধ্যে বিভিন্ন দেশের সীমারেখার তত্ত্ব, পৃথিবীর মাটি জল, হয়তোবা আকাশেরও ভাগাভাগি করে আমরা তৈরি করেছি আলাদা আলাদা দেশের মানচিত্র। সুবিধে আর পরিস্থিতি অনুযায়ী সেই মানচিত্রের পরিবর্তন হয়, আর সেই সব কুটিল কূটনীতিকরদের জটিল কাটাকুটির কথা নিয়ে লেখা হয় ইতিহাস। যে ইতিহাস নিয়ে ঐতিহাসিকরা গবেষণা করেন, কিন্তু ইতিহাস তো সকলেরই থাকে, তাই না? তোর আছে, আমার আছে, আমাদের বংশের আছে। আজ যেটা বর্তমান, আগামীকাল সেটা অতীত। আমাদের এই সব সাধারণ মানুষের অতীত ইতিহাস পাড়ার লোক জানে, আলোচনাও করে। নিবারণ হাসে। আমরা এগুলোকে পরনিন্দা পরচর্চা বলি। আমরা বলি কোনো কাজ নেই মেয়েদের, মেয়েরাই এসব করে। কিন্তু এই দোকানে বসে আমি দেখেছি ছেলেরাও কিন্তু এ ব্যাপারে কম যায় না। নিবারণ হালদারের বাবা নকুলচন্দ্র হালদার তার অকাল কুষ্মাণ্ড বড় ছেলেকে এই দোকানটা খুলে দিয়েছিলেন নদিয়া জেলার এই মুড়াগাছায়। তখন তেমন দোকান পসার ছিল না, লোকজনও ছিল অনেক কম। লোক সংখ্যা বাড়ার পর বাড়ির সংখ্যা বেড়েছে, গাছপালা ক্ষেত জমি কমে গেছে, পুকুর বুজিয়ে ফেলা হয়েছে। কলকাতার হস্টেলে রেখে ছেলেকে মানুষ করতে গিয়ে নিবারণের খরচ হয়েছিল অনেক। তার ছেলে এত লেখাপড়া করে তো আর জমি চাষ করতে পারবে না, সেই অজুহাতে 4 বিঘে জমি বিক্রি করে দিয়েছিল নিবারণ।
তবে এখনও 1 বিঘের মতো জমি অবশিষ্ট আছে নিবারণের। এভাবেই নিজের বসত বাড়ির, ক্ষেত জমির, পাড়ার মানচিত্রের কত পরিবর্তন চোখের সামনে ঘটতে দেখল নিবারণ। এখন অনেক দোকান দিয়েছে এ তল্লাটে, তাই নিবারণের দোকানে ভিড় আগের তুলনায় একটু কমেছে। নতুন দোকানিরা বেশ হাল ফ্যাশনের জিনিস রাখে, ডালিয়া, ওটস, আরও কত কি। কে জানে বাবা শেষকালে বিক্রি হবে কিনা, তাই ভয়ের চোটে ওসব জিনিস মজুত করা এড়িয়ে যায় নিবারণ। সেদিন তার নাতনি বলছিল, শ্যাম্পু করার পর চুল মোলায়েম করার জন্য মেয়েরা কন্ডিশনার লাগায়, বুঝেছো দাদু? শব্দটা উচ্চারণ করতেই নিবারণ হিমশিম খায়। মাথা চুলকে মেয়েকে ডাকে, সোনা, এই সোনা, একবার শুনে যা, তোর মেয়ে কি একটা জিনিসের নাম বলছে। চুল ধোয়ার পর সেটা লাগিয়ে আবার ধুয়ে ফেলে, কোনোদিন তো শুনিনি। মণি মায়ের মুখের দিকে তাকিয়ে হাসে। দেখো মা, দাদু কিচ্ছু জানে না, শুধু শ্যাম্পুর পাতা রাখে। কন্ডিশনার গো দাদু, চুলের মলম বলতে পারো। ব্যথার মলম হয় নিবারণ শুনেছে, তাই বলে চুলের মলম? না বাবা, এই এত রকমারি জিনিস রাখার ঝুঁকি নিবারণ নিতে পারবে না। সোনা মেয়ের চুল ধরে ঝাঁকানি দেয়। খুব সাজবাহার শিখেছো না? যাও গিয়ে পড়তে বসো। নির্মলা ছুটে আসে। আহা, ওকে মারিস না রে, একেই তো ভালো মন্দ কিছুই মেয়েটাকে দিতে পারি না, তার ওপর ধরে মারবি তুই? শান্ত সোনার চোখ দুটো জ্বলে ওঠে। যথেষ্ট দেওয়া হয়, ওর মতো বয়সে সংসারের কত কাজ করতাম আমি, রান্না বান্নার কাজ, গোয়াল ঘরের কাজ। শ্বশুর ঘরে যাবার পূর্ব প্রস্তুতি হিসেবে এসব কাজের ট্রেনিং দেওয়া হতো সোনাকে। 17 না পেরোতেই তাকে বিয়ে দিয়ে বিদায় করতে হবে, এই ছিল নিবারণের মায়ের হুকুম। নির্মলা বলে, দুঃখ করিস না মা, তখন যেমন যুগ ছিল। কি যুগ ছিল মা! 16 বছর বয়স না হতে সম্বন্ধ দেখা শুরু হয়ে যেত, তারপর কোনো খোঁজ খবর না নিয়ে শুধুমাত্র পৈতৃক সম্পত্তি দেখে যার তার গলায় ঝুলিয়ে দেওয়া হতো। এ পাড়ার বিপাশা, সুজাতা, কবিতা, এদের সব গ্রাজুয়েট হবার পরেই তো বিয়ে হয়েছিল। নির্মলা আঁচলে চোখ মোছেন। কপালে দোষ রে মা, সবই কপালের দোষ। ভগবান জানেন যার তার গলায় তোকে আমি ঝুলিয়ে দিইনি, সে যে এমন লিভারের অসুখ বাঁধিয়ে বসবে সেটা কি করে জানবো বলতো? তুই সত্যি করে বল সোনা, মদ তো সে রোজ খেত না, কখনো সখনো উৎসব অনুষ্ঠানে, পালা পার্বণে বন্ধুদের পাল্লায় পড়ে খেত। তাতেই যে তাকে এমন অকালে চলে যেতে হবে, বিয়ের পর 4টে বছরও পেরোবে না। বলেই আবার ডুকরে কেঁদে ওঠেন তিনি। এত কান্নাকাটি সহ্য হয় না সোনা ওরফে সোনালির। বলে, থাক না মা, এখন আর এসব কথা বলে কি লাভ? নির্মলা বলেন, কেন রে, থাকবে কেন? তোর মেয়ে মনিকা, তারও বাড়ির সম্পত্তিতে কোনো অধিকার নেই? না, নেই মা, নেই। বাপ ঠাকুরদার ঘরে কোনো অধিকার থাকে না মেয়েদের, সে তুমিও জানো আর আমিও জানি। হ্যাঁ, আইন আছে, কিন্তু আমি চাই না মনি কোনো আইনি লড়াইয়ের মধ্যে যাক। ও মানুষ হোক, নিজের পায়ে দাঁড়াক, তাহলেই আমার সব পরিশ্রম সার্থক হবে। মেয়ে নিজের পায়ে দাঁড়াবে এই কথাটা বলার সময় কি মনে মনে মেয়ের সফলতার ছবিটি নির্মাণ করে সোনা? উজ্জ্বল হয়ে ওঠে সোনার দুচোখ, নতুন লাগে সোনাকে। এই পরিবর্তন সুখের পরিবর্তন। ভবিষ্যতের সার্থক জীবনের নির্মাণ আর পুনর্গঠনের স্বপ্ন দেখতে দেখতেই মানুষ পার করে দেয় গোটা একটা জীবন। নিবারণের বাবা বলতো, স্মৃতি সতত সুখের, কিন্তু সবার ক্ষেত্রে তেমনটা হয় না। এই জগতে স্বতঃসিদ্ধ সত্য বলেই হয়তো কিছু নেই। নগেন তাকে বলেছে, এদেশে যখন দিন, পশ্চিমে তখন রাত। সোনা যখন কদর্য অতীতের কথা তুলে তার প্রতি বঞ্চনার অভিযোগ করে, তখন তার মুখে ফুটে ওঠে ঘৃণা আর বিদ্বেষের ছবি। এভাবেই খুব সহজে মেয়ের মুখে কত শত মানচিত্রের খেলা দেখে নিবারণ। ছেলেকে গুরুত্ব দিতে গিয়ে মেয়েকে অবহেলা করেছিল নিবারণ। নিবারণ কি একা দায়ী নাকি? বাড়িতে সবাই, নির্মলা, নিবারণের মা বাবা, এমনকি নগেন পর্যন্ত তাকে এই বুদ্ধি তো দিয়েছিল। ছেলে বড় হয়ে, মানুষ হয়ে, অনেক টাকা রোজগার করে বাপ মা বোন পরিবারের সবাইকে দেখবে, এই স্বপ্নই তো দেখেছে নিবারণ আর নির্মলা। আর নগেন কি ভেবেছে? তার মেয়েকে বিয়ে করে উদ্ধার করবে?
পাড়ার 5 জন যেসব গণ্যমান্য ব্যক্তিরা নিবারণকে তার ছেলের পেছনে খরচা করতে বলেছে, তারা হয়তো ভেবেছিল পাড়ার উন্নতিকল্পে আশ্চর্য কিছু একটা করে দেখাবে সৌম্য। মানুষ হবার পরে এই গ্রামের সাথে তার পরিবারের সাথে কতটুকু যোগাযোগ রেখেছে সৌম্য? যে মাকে একসময় চোখে হারাতো সৌম্য, তার কথা এখন আর কতটুকু মনে পড়ে তার? সৌম্য বলতো, মায়ের আশীর্বাদ না নিলে তার যাত্রা মসৃণ হয় না। তাহলে কদিন আগে যে নগেন তাকে বলল, দিল্লি থেকে সৌম্য উড়ে গেছে পৃথিবীর পশ্চিম প্রান্তে, সেই গতিপথ শুভ করার জন্য সে তো একটিবার তার মাকে প্রণাম জানিয়ে কোনো খবর দেয়নি। মানুষের মনেরও বোধহয় একটা মানচিত্র থাকে। এই কথাটা ধরতে পারেনি নগেন ঘোষ। এই মাধ্যমিক ফেল নিবারণ সেটা বুঝেছে। সুখ আর স্বার্থের চোরা গলিপথে লুকোচুরি খেলতে খেলতে প্রতিটি মানুষের মনের মানচিত্র কিভাবে বদলে যায় অনবরত, তাও যে নিজের চোখে দেখেছে নিবারণ। দিদার হুকুমে মণি পা টিপে টিপে দোকানে এসে দেখল তার দাদুর শীর্ণ ঘাড়টা ঝুঁকে পড়েছে কোলের কাছে। মণি ভাবল, নিবারণ বুঝি দোকানে বসে ঝিমোতে ঝিমোতে ঘুমিয়ে পড়েছে। দোকানের সামনে কাচের আর প্লাস্টিকের বড় বড় বয়ামে লজেন্স, ছোলা ভাজা, বাদাম, চানাচুর, কেক, বিস্কুট সাজিয়ে রাখে নিবারণ। সেগুলোর ফাঁক ফোকর দিয়ে মুখ ঢুকিয়ে দোকানের ভিতরে উকি দিল মণি। মনের দিকে দৃষ্টি পড়তে সম্বিত ফিরল নিবারণের। তাড়াতাড়ি ভাঁজ করল মানচিত্রটা, কিন্তু ততক্ষণে মণি সবটাই দেখে ফেলেছে। আবার তুমি ম্যাপ খুলে বসেছো দাদু? নিবারণ বলল, ওই একটু দেখছিলাম। বাড়ি চলো, দিদা ডাকছে। তোর দিদা রান্না হয়ে গেছে? সে কখন হয়ে গেছে? আজ পুঁটি মাছের ঝাল হয়েছে দাদু, দিদা পুকুর থেকে ধরেছে। তাই নাকি রে? আর কি হয়েছে? সব আনাজ আর বড়ি দিয়ে ঝালের ঝোল। চল চল, আজ আবার ভাবছি একটু সাবান মেখে স্নান করব। তাহলে তোমার দোকান থেকে একটা সাবান নিয়ে চলো। নিবারণের ভাঙাচোরা মুখে একটা আত্মপ্রসাদের হাসি ফুটে উঠল। না, বাড়িতে আছে, তোর দিদার কাছে। ঘরে ঢুকে নির্মলাকে ডেকে নিবারণ বলল, বলি ও সমুর মা, শুনছ? নির্মলা ভাতের ফ্যান ঝরাচ্ছিল। কাজ শেষ করে দোরগোড়ায় তাকিয়ে দেখল নিবারণ এসে গেছে। কুয়োতলায় বসে ঝটপট স্নান সেরে নাও, নাকি পুকুরে গিয়ে ডুব দিয়ে আসবে? মণি, দাদুকে একটু তেল আর গামছাটা দে। না, তেল মাখবো না, আজ একটু সাবান মাখবো। সেই যে সাবানটা এনে দিয়েছিল সমু, ওইটা। বিরক্তিতে ঝাঁঝিয়ে উঠলেন নির্মলা। সেই আমেরিকার সাবান? মরণ পাখা গজিয়েছে তোমার? ওই সাবান তো গায়ে মাখলে হড়হড় করে, জল ঢাললেও শরীরে যেন মোমের মতো লেবড়ে থাকে। এই শীতে ওই সাবান মাখবে তুমি? ভালো কথা বলছি মনিকা, তোর দাদুকে বল এক খাবলা তেল মেখে স্নান সেরে নিক। এই অবেলায় সে যেন আমার মাথা না খায়। মণি দাদুর কানের কাছে ফিসফিস করল, আজ তেল মেখে স্নান করে নাও দাদু, খুব ঠান্ডা। নিবারণ ছোট খোকার মতো এড়ে বায়না জুড়ল, দাও না সমুর মা, শুধু একটু মুখে দেব। বিরক্তিতে মুখ মুচড়ে সাবানটা বের করে দিল নির্মলা। নিবারণ অবাক হয়ে দেখে নির্মলাকে। কত বদলে গেছে নির্মলার মুখের মানচিত্র। আজ থেকে 40-42 বছর আগে কত আলাদা ছিল নির্মলা। তখন সদা সর্বদা হাসি লেগে থাকতো তার মুখে। নির্মলার বাপের বাড়ি ছিল কৃষ্ণনগরে। সে মুড়াগাছায় এসেছিল তার পিসির বাড়ি, পিস্তুত দাদার বিয়ে উপলক্ষে। পিসির মেয়েকে সাথে নিয়ে নিবারণের দোকানে এসেছিল নির্মলা। আমাকে একটা নেল পলিশ দিন তো দাদা, লাল রঙের। লাল নীল কোনো রঙেরই নেল পলিশ রাখত না নিবারণ। বাবা নিজের হাতে তার দোকান সাজিয়ে দিয়েছিলেন, চাল, ডাল, তেল, মশলা, এইসব হরেক মুদিখানার জিনিস দিয়ে। আর থাকতো চা পাতা, বিস্কুট, চানাচুর। নিবারণ বায়না করে সোডা, কাপড় কাচা সাবান, গায়ে মাখার গন্ধ সাবান আর মাথার গন্ধ তেল এনে দোকানে রেখেছিল, তাও তা দোকান খোলার বছর 2 পর। বার 2 পরীক্ষা দিয়েও যখন 10 ক্লাসও পাশ করতে পারল না নিবারণ, তখন তার প্রায় 20 বছর বয়স। এর আগেও সে ক্লাস 9-এ পড়ার সময় একবার ফেল করেছিল। তখন নিবারণের বাবা এই দোকানটা খুলে দিয়েছিলেন। বেটা ছেলে হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না, কিছু একটা রোজগার পাতি তো করতে হবে, বলেছিলেন নিবারণের মা। লেখাপড়ায় মন্দ হলেও দোকানে খদ্দেরকে মাল দিয়ে চটপট হিসেব নিকেশ করতে ওই পাড়ার নিবারণের জুড়ি মেলা ভার। তার ওপর সে অত্যন্ত সৎ। ব্যবসা করার জন্য সততাই যে মূলধন, সে কথা নকুলবাবু ভালোই জানেন। তাই বড় ছেলেটিকে দোকান খুলে দিয়ে তিনি নিশ্চিন্ত হলেন।
শুধু একটি ব্যাপারে তার মন বড় কুগাইত, সেটা হলো গন্ধ তেল, সাবান এইসব মেয়েলি জিনিস রাখলে যদি মেয়ে মানুষের ভিড় বাড়ে। এমনিতে নিবারণ লেখাপড়ায় গবেট হলে কি হবে, দেখতে তো একেবারে যাকে বলে কন্দর্প কান্তি। নকুলবাবু বলতেন নিবারণ একেবারে মাকাল ফল। সে যাই হোক, ওই রূপের মোহে যদি কোনো উচ্চ জাতপাতের মেয়ে মানুষ প্রেমে পড়ে তাই তার এত সাবধানতা। কিন্তু নিয়তির লিখন খণ্ডাবেকে সেই কিনা এক বদ্যিবাড়ির মেয়ে প্রেমে পড়ল নিবারণের। খিলখিল চটুল হাসিতে নিবারণকে আশ্চর্য করে দিয়ে সেদিন দোকানে এসে নির্মলা বলেছিল, টিপ, স্নো পাউডার এসব নেই মনে হচ্ছে, মাথা ঘষার শ্যাম্পু? নির্মলার প্রশ্ন শুনে নিবারণ আকাশ থেকে পড়েছিল। কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে বলেছিলেন, গন্ধ তেল আর সাবান আছে, দেব? আমি এখানে বিয়ে বাড়িতে এসেছি, বিয়ে বাড়িতে কেউ চুলে তেল দেয়? আজব মানুষ তো আপনি। সনত জেঠু বললেন, আমাদের এই গ্রামের মেয়ে বউরা তাই মাখে গো মেয়ে, সোডা সাবান দিয়ে মাথা ঘষে গন্ধ তেল মেখে পাতা কেটে চুল বেঁধে তারা বিয়ে বাড়ি যায়। তুমি এখন সরো তো বাপু, অনেক দরকারি জিনিস কেনবার আছে আমার। তোমার ওই ফ্যাশনের গল্প শোনার মতো অত সময় আমাদের হাতে নেই, যত সব বাচাল মেয়ে। নিবারণ কিছু বলল না, চুপ করে মাথা হেট করে সনদবাবুর ফর্দ দেখে মাল গোছাতে লাগলো। কে জানে সনত জেঠু আবার তার বাপের কাছে গিয়ে কি সাতখানা করে লাগায় তার নামে। ভয়ের চোটে ফাগুন হাওয়াতেও একটু শীত লাগলো নিবারণের। চোখের কোণ দিয়ে দেখল দুই বোন চলে গেছে। নির্মলার পিস্তুত দাদার বিয়েতে নিবারণের বাড়ি শুদ্ধ সকলের নিমন্ত্রণ ছিল। সকলের চোখ বাঁচিয়ে নির্মলার সাথে দুটো কথা বলার একটু অবকাশ পেল নিবারণ। তোমার বাড়ি কোথায়? নির্মলা বুক ফুলিয়ে বলেছিল, কৃষ্ণনগর টাউনে। কথা না বাড়িয়ে নিবারণ বলল, সেখানে মেয়েরা সোডা দিয়ে মাথা ঘষে না? প্রথমে একটু সোডা দিয়ে তেল বের করে তারপর এক শ্যাম্পু দিই, ওতে চুল ফুরফুরে হয়, বুঝেছেন? আপনি তো কিছুই জানেন না, এদিকে দোকান খুলে বসে পড়েছে, কারো কোনো দোষ নেই, সব দোষ আমার। নিবারণ বলে, ও মা, সে কথা আবার আমি কখন বললাম? নিজে মুখে বলেননি, কিন্তু আপনার দোকানে যে ওই বুড়ো লোকটা, উনি যে তখন অত কথা শোনালেন আমায়, তার প্রতিবাদ করেছিলেন? মাথা হেট করে নিবারণ দোষ স্বীকার করেছিল। তারপর বলেছিল, তোমার চুল কিন্তু বেশ ফুরফুরে দেখাচ্ছে, ওই যেটা খুঁজছিলে সেটা পেয়েছো? কই আর পেলাম বলো? বলেই জিভ কেটে নির্মলা বলে, এই রে। নিবারণ বলে, কি হলো? তুমি বলে ফেললাম যে। আমি এইটুকু ছেলে, আপনি আগে করার দরকারটাই বাকি, তুমিই ভালো। নিবারণ বুঝলো কথাটা বলেই যেন বুকের মধ্যে সানাইয়ের সুর শুনতে পেল। সবাই এখন বিয়ে দেখছে, শুভ দৃষ্টি, মালা বদল। এদিকটায় চট করে কেউ আসবে না, খানিক দূরে ভিয়েন বসেছে। নির্মলার মুখ অন্ধকারেও বেশ উজ্জ্বল দেখাচ্ছিল। তার মাথা থেকে লাইফ বয় সাবানের গন্ধ পেয়েছিল নিবারণ। এরপর থেকে সেও সেটা মাখত। কিছুদিন পর থেকে প্রায় দোকানে বসে নিবারণ দেখত নির্মলা তার পিসির বাড়ি বেড়াতে আসছে। নির্মলারা ছিল 7 বোন 1 ভাই। সবার ছোট ছিল নির্মলা। 6 বোন আর ছেলের বিয়ে দিয়ে নির্মলার বাপ মা দুজনেই পরলোক গমন করলেন। দাদা বৌদি সংসারে নির্মলা বাড়তি। মাসের পর মাস সে পিসির বাড়িতেই থাকে। নিবারণের 2 দিদিরও তখন বিয়ে হয়ে গেছে। নিবারণের ছোট ভাইয়ের মাথা বেশ পরিষ্কার, বেশ চালাক চতুরও বটে। একদিন সে দোকানে এসেছে তেল নিতে, নির্মলাও এসেছিল দোকানে। নিবারণ তাকে ছোট একটা সাবান দিল। নির্মলা পয়সা দিতে পারে না, নিবারণ তাকে এসব এমনিই দেয়, তেল, সাবান, কাপড় কাচার সোডা, এইসব টুকিটাকি। পয়সা দিল না দেখে নিবারণের ভাই বলল, পয়সা নিলি না যে, দাঁড়া, বাবাকে গিয়ে সব বলছি। দানছত্র খুলেছ তুমি, খাতাতেও তো লিখলি না, আর লিখেই বা কি হবে? কে দেবে ওর হয়ে পয়সা? পিসির বাড়িতে আশ্রিত বই তো নয়। চোখের জল চোখ থেকে নামার আগে হাতে ধরা সাবানটা ফেরত দিয়ে ছুটে পালিয়ে গিয়েছিল নির্মলা। নিবারণ বলল, এই, এটা আমার দোকান, আমি দিয়েছি, তুই ওকে অমন করে বললি কেন? নিবারণের ভাই নিতাই বলল, খুব যে দরদ দেখছি। আমার দোকান? কি রে, এটা আমাদের দোকান, বাবার দোকান। খালি বড় বড় কথা, বাবাকে আজ আমি সব বলবো। স্নান করে বাড়ি ঢোকার আগে তার ছোট ভাইয়ের বাড়ির দিকে তাকালো নিবারণ। প্রাইমারি স্কুলে মাস্টারের চাকরি পেয়েছিল নিতাই।
বাবা নিবারণকে দোকান বানিয়ে দিয়েছে এই অজুহাতে জমি ভাগ করার সময় সে 1 বিঘে জমি বেশি হাতিয়েছিল। রিটায়ার করার পর বাবা সামান্য টাকা পেয়েছিল, কারণ দিদিদের বিয়ে, নিবারণের দোকান বানিয়ে দেবার খরচের জন্য বাবা তার প্রভিডেন্ট ফান্ড থেকে অনেক লোন করেছিলেন। তবু যে কটা টাকা অবশিষ্ট ছিল, বাবা মারা যাবার পর মাকে দিয়ে চেকে সই করিয়ে সব টাকা সরিয়ে ফেলেছিল নিতাই হালদার। ছেলেকে কলকাতার হস্টেলে রেখে পড়াবার জন্য নিবারণ যখন জমি বেচল, তখন নামমাত্র দামে সেই জমি নিতাই হালদারই কিনেছিল। নকুলচন্দ্র হালদারের এই জমির মানচিত্রে কত কাটাকুটি খেলাই না দেখেছে নিবারণ। মনির এখন ক্লাস 9, তার স্কুলে এখন শীতের ছুটি চলছে। নির্মলা নিবারণ আর মনিকে ভাত বেড়ে দিয়েছে। ওদের সব গুছিয়ে দিয়ে নির্মলা খেতে বসবে। পুঁটি মাছের ঝাল বাটি করে সোনার জন্য সরিয়ে রাখলো নির্মলা। সোনা কৃষ্ণনগরে একটি বাড়িতে একটি ছোট বাচ্চার দেখাশোনা করে। স্বামী স্ত্রী সরকারি অফিসে চাকরি করে। সপ্তাহে 7 দিনই কাজে যেতে হয় সোনাকে। সকাল 7টায় বাড়ি থেকে বের হয় সোনা, 7:15 ট্রেন ধরে। ট্রেনে আধ ঘন্টা লাগে, তারপর স্টেশন থেকে হেঁটে যেতে আরও 20 মিনিট। বাড়ি ফেরে সন্ধে 7:30টার পর। তবে রবিবার অফিস ছুটি থাকে, তাই রবিবার একটু বেলা করেই বের হয়। রবিবার সোনা 8টা নাগাদ বের হয়, বিকেল 5টার মধ্যে বাড়ি ফিরে আসে। বাচ্চার সাথে বাচ্চা ঠাকুমারও একটু সেবা যত্ন করতে হয় তাকে। বুড়ির বাতের ব্যথা, তাই তাকে তেল মালিশ করে দিতে হয়। তুমি কি বলছো তুমি জানো? ওই মেয়ের সেবা নিতে পারবেন তোমার মা? ওরা বদ্যি বামুন। কি করে যে এত সাহস হয়েছিল নিবারণের, সেই কথাটা ভেবে আজও কুল পায় না নিবারণ। নিবারণ বুঝতে পেরেছিল নিতাই বাড়ি এসে সব কথাই বাবার কানে তুলবে। বাড়ি ঢুকে ঘটি করে জল নিয়ে মুখ ধুতে যেতেই নিবারণ শুনতে পেল বাবার গুরুগম্ভীর কণ্ঠস্বর। নবু, কি শুনছি এসব? একটি মেয়েকে বিনে পয়সায় তুমি দোকানের জিনিস দিয়ে দাও? নিবারণ ঘটি রেখে দাওয়ার ওপর বসলো, তার পা কাঁপছিল। মা তার অবস্থা দেখে বলেছিলেন, আমি তো বললাম আমি কথা বলবো নবুর সাথে। তোমার শরীরের পক্ষে এতটা উত্তেজনা ভালো নয়। নকুলচন্দ্র হালদার বললেন, তুমি চুপ করো নবুর মা। কি হলো নিবারণ? আমার প্রশ্নের উত্তর দাও। নিবারণ বুঝতে পারল ধীরে ধীরে তার মুখের মানচিত্রের পরিবর্তন হচ্ছে। নরম থেকে তা কঠিন হচ্ছে ক্রমশ। দৃপ্ত স্বরে নিবারণ বলে, মেয়েটা বড় গরিব, ওর শখ আহ্লাদের মেটানোর কেউ নেই। দোকানের পয়সা আমি চুরি করিনি। দোকানের লাভ থেকে প্রতি মাসে আপনি আমাকে যে টাকা দেন, সেখান থেকে ওই সব টাকা আমি মিটিয়ে দেব। চুপ! অন্যায় করে আবার মুখে মুখে কথা বলছো তুমি। মেয়েটা গরিব, শখ আহ্লাদ মেটানোর কেউ নেই। তা তোমার সাথে ওর কিসের সম্পর্ক যে তুমি ওর শখ শৌখিনতা মেটানোর দায় নিয়েছ? কেউ না, এই পাড়ার মেয়ে। তবে আপনি চাইলেই নির্মলাকে আপনার বড় ছেলের বউ করে আনতে পারেন। নির্মলার বিয়েতে কেউ একটি পয়সা খরচ করতে চায় না। দেখতে শুনতেও সে আহামরি রূপসী নয়। এমনিতেই কালো মেয়ের বিয়ে দিতে গেলে মোটা পণ লাগে। তবে আমি আপনার আদর্শে মানুষ হয়েছি। দোকানে যা আয় হয় আমি তাতেই খুশি। ডানাকাটা পরি ঘরে নিয়ে এসে আমার কি লাভ? তাকে তো আমি তোলা কাপড়ের মতো তুলে রাখবো না। নির্মলা পরিশ্রমী মেয়ে, লেখাপড়ায় ভালো ছিল। অবস্থার পরিপ্রেক্ষিতে পড়াশোনা বন্ধ হয়ে গেছে। সেদিক থেকে দেখতে গেলে আমি তার নখের যোগ্যও নই। তখনই নকুলচন্দ্র কথাটা বলেছিলেন, বদ্যি বামুনের মেয়ে নির্মলা, তার সেবা তিনি বা নিবারণের মা কি করে নেবেন? নিবারণের মা বলেছিল, আমার তো সেবা নিতে আটকাবে না। মেয়েটা লেখাপড়ায় ভালো, আমাদের নবুর জন্য এরকম একটি মেয়েরই তো দরকার। স্ত্রীর এই যুক্তিটি মনে ধরেছিল নকুলচন্দ্র হালদারের। সুতরাং শুভ লগ্নে বিয়ে হয়ে গেল। নিবারণ আর নির্মলার প্রথম সন্তান সৌম্য, তারপর মেয়ে সোনালি। দুটি ছেলে মেয়ে বাপের মতো রং পেল। পটল চেরা চোখ, টিকলো নাক, রূপ দেখেই নিবারণের বাবা চিন্তায় পড়ল, তাহলে কি এরাও নিবারণের মতো গবেট হবে নাকি? কিন্তু একটু বড় হতেই দেখা গেল সৌম্য অত্যন্ত মেধাবী। সোনালি লেখাপড়ায় ভালো হলেও তাকে নিয়ে কেউ তেমন উৎসাহ দেখালো না। সৌম্যকে যখন বাবা পড়াতে বসতেন, সেটা দেখে নিবারণের চোখ জুড়িয়ে যেত। সৌম্য একেবারেই নিবারণের মতো নয়। বন্ধুদের সাথে খেলাধুলা, আড্ডাবাজি তার মোটেই পছন্দ নয়। বই ছাড়া সৌম্যর অবস্থা যেন জলবিনে মাছের মতো। নিবারণ তাকে কোনো কাজে হাত লাগাতেও বলে না।
তবে গাছ লাগাতে সৌম্য খুব ভালোবাসত। মাধ্যমিক পরীক্ষায় জেলার মধ্যে প্রথম হলো সৌম্য, আর গোটা পশ্চিমবঙ্গে নবম স্থান পেয়েছিল। সেদিন নকুলচন্দ্র হালদারের এই টালির চালের বাড়িতে কত বড় বড় লোক এসেছিল, কত সাংবাদিক, ক্যামেরায় ছবি উঠছিল। সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন, বড় হয়ে কি হবে তুমি? সৌম্য বলেছিল, আমার ঠাকুরদা স্কুলে শিক্ষকতা করেন, উনি আমার আদর্শ। বড় হয়ে শিক্ষকতাকেই আমার পেশা হিসেবে নির্বাচন করতে চাই। একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, তোমার প্রিয় বিষয় কি? সৌম্য বলল, অর্থনীতি। সৌম্য মাধ্যমিক পাশ করার কিছুদিন পরই মারা গেলেন নকুলচন্দ্র হালদার। নিতাইয়ের দুটি ছেলে হয়েছিল, কিন্তু তারা কেউই স্কুলে সৌম্যর মতো রেজাল্ট করতে পারত না। যদিও তারা অনেকটা ছোট, দুজনেই তখন প্রাইমারিতে, একজন ক্লাস 3, আরেকজন 1। নিতাইয়ের বউ অভিযোগ করল নকুলচন্দ্র পড়ানোর কাজে তার বড় নাতির প্রতি পক্ষপাতিত্ব করেন। এই অভিযোগ মানতে পারেননি রাশভারী নকুলচন্দ্র হালদার। কথা কাটাকাটির তিক্ততা গভীর ক্ষত সৃষ্টি করেছিল তার মস্তিষ্কে। কোনো চিকিৎসার সুযোগ না দিয়েই দুম করে চলে গেলেন তিনি। উচ্চ মাধ্যমিক পাশ করার পর নিবারণ ছেলেকে কৃষ্ণনগরে কলেজে ভর্তি হতে বলল, কিন্তু সৌম্য বলল, আমি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হব বাবা। নিবারণ বলল, সেটা কোথায়? ব্যারাকপুরে? যাতায়াত করতে পারবি? সৌম্য বলল, না বাবা, প্রেসিডেন্সি কলেজ কলকাতায়, আমি হস্টেলে থাকবো, আমার স্কলারশিপের টাকা আছে, তুমি অল্প কিছু দিলেই হয়ে যাবে। গ্রাম ছেড়ে কলকাতায় চলে গেল সৌম্য। মায়ের সাথে সমুর গ্রন্থি তখনই বোধহয় শিথিল হয়েছিল। একদিন সমুর সাথে গ্রাম দেখতে এসেছিল তার কলেজের কয়েকজন বন্ধু, সঙ্গে ছিল তার কলেজের অধ্যাপকের মেয়ে। মেয়েটি অবশ্য সমুর সহপাঠী নয়, বড় গাড়ি নিয়ে এসেছিল তারা। কয়েক ঘন্টা থেকে বাড়ি ফিরে গিয়েছিল। অধ্যাপকের মেয়ের নাম অরুন্ধতী। অরুন্ধতীর পরনে টাইট জিন্সের প্যান্ট, চোখে উগ্র মেকআপ তার চরিত্রের সঙ্গে বেশ মানানসই লেগেছিল নিবারণের। সৌম্য তাকে নিবারণের সাথে আলাপ করিয়ে দিল। নিবারণ দেখল টাইট প্যান্ট পরে নিচু হতে কষ্ট হচ্ছে মেয়েটির। নির্মলা বলল, থাক মা, তোমায় আর প্রণাম করতে হবে না, আমরা এমনিতেই আশীর্বাদ করছি। নির্মলা বুদ্ধিমতী, কেমন চট করে পরিস্থিতি আয়ত্তে এনে ফেলেছিল। নির্মলা এভাবেই সবসময় বাঁচিয়ে দেয় নিবারণকে। সৌম্য কলেজ পাশ করার পর বিয়ে হলো সোনার। কলেজ পাশ করার পর আরও কত লেখাপড়া করেছে সৌম্য, মাস্টার্স করেছে, গবেষণা করেছে, তবে নিবারণ অত শত বোঝে না। নিবারণ শুধু বুঝেছিল ছেলে ধীরে ধীরে হাতের বাইরে চলে যাচ্ছে। অধ্যাপক তার ছেলের অর্থনৈতিক ব্যয়ভার নেবার সাথে সাথে নিজের মেয়ের ভালো মন্দের দায়ভার চাপিয়ে দিতে চাইছেন সৌম্যর কাঁধে। অন্য বন্ধুরা না আসলে অরুন্ধতী আবার এসেছে। নগেন ঘোষের মেয়ে কথা বলতে এলে নাক সিটকেছে। সৌম্য অর্থনীতির ছাত্র, তাই হিসেব নিকেশ বুঝতে তারও তেমন অসুবিধে কিছু হয়নি। জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে মানুষের মুখের বিরক্তি আর সম্মতির মানচিত্রটি যে ভালো করে বুঝতে হয় সৌম্য সেটা জানে, তাই সেও এড়িয়ে গেছে বাবার বাল্য বন্ধুর মেয়েকে। উলুবেরিয়ার কলেজে প্রথম চাকরি পেয়েছিল সৌম্য। ইতিমধ্যে সোনালী বিধবা হয়ে মেয়ে কোলে ফিরে এসেছে বাপের বাড়ি। সৌম্যর সাথে অরুন্ধতীর বিয়ের কথা বলতে তার বাবা এলেন। তিনি বললেন, যৌতুক হিসেবে ভাবছি আপনাদের ঘরের ছাদ পাকা করে দেব। এবারও নির্মলা নিবারণকে বাঁচিয়ে দিল। ওমা, সে কি কথা? আমাদের বাড়ির ছাদ আপনি পাকা করতে যাবেন কোন দুঃখে? আমরা কি ছেলে বিক্রি করছি নাকি? অরুন্ধতীর বাবা বলল, তাহলে আপনার ছেলে পাকা করে দিক, ওর উপার্জনের প্রতি আপনাদের তো একটা অধিকার আছে। এছাড়াও ওর বোনের দায়িত্ব নিশ্চয়ই ওকেই নিতে হবে। নির্মলা হেসে বলল, এসব আপনি কি বলছেন দাদা? ছেলে মানুষ করেছি, সে কি তার কাছ থেকে টাকা উসুল করার জন্য? ওসব নিয়ে আপনি ভাবেন না, মাথার ওপর ঈশ্বর আছেন, যে যার মতো ঠিক খেটে খেতে পারবে। হবু বেআই মশাইয়ের মুখের ভাব দেখে নিবারণের মনে হয়েছিল তিনি হাঁপ ছেড়ে বাঁচলেন। নির্মলার উপস্থিত বুদ্ধির মনে মনে প্রশংসা করেছিল নিবারণ। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে উঠল অরুন্ধতী। সামনের মাঠে প্যান্ডেল টাঙিয়ে গ্রামের লোকদের বৌভাতের ভোজ খাওয়ালো নিবারণ। পরদিন সকালেই বউ নিয়ে শ্বশুরবাড়ি চলে গেল সৌম্য। অরুন্ধতীর বাপের বাড়ির নাকি তেমনই নিয়ম। নির্মলা বলল, নিয়ম যখন আছে তখন তো তা পালন করতেই হবে। ভালো থেকো তোমরা দুজনে, পরস্পরের পরিপূরক হয়ে মন দিয়ে সংসার ধর্ম করো। নিবারণ বুঝতে পারছিল তার ছেলে বৌমা হয়তো এই বাড়িতে আর কোনোদিনই ফিরবে না। সকলেই বুঝেছিল কথাটা, তবু সব বুঝেও নির্মলা যেন মানচিত্রের শান্ত নদীর মতো। সৌম্য আর তার বউ বিশাল দুটো সুটকেসে সব গুছিয়ে নিয়ে বেরিয়ে যাবার পর নিবারণের ছোট ভাই নিতাই আর তার বউ এলো। নিতাইয়ের বউ বলল,
অত লেখাপড়া শিখে সমুটা শেষকালে বড়লোক বউয়ের চাকর হয়ে গেল। কি লজ্জা, কি লজ্জা! নিবারণের মনে হয় তার এই ছোট ভাইটির বউ যেন পৃথিবীর মানচিত্রের একটি জ্বলন্ত আগ্নেয়গিরির মতো, সবসময় অগ্নুৎপাত হচ্ছে। অরুন্ধতীকে নিয়ে সৌম যখন তার ঠাকুরদার নকুলচন্দ্র হালদারের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, তখন তার ঠাকুরদার কথা মনে পড়ছিল সবচেয়ে বেশি। ঠাকুরদা তাকে বলতেন, শাস্ত্রে আছে লজ্জা নাকি নারীর ভূষণ, পুরুষের শত্রু। তার মানে শাস্ত্রকারেরা কি পুরুষ মানুষকে নির্লজ্জ হতে বলেছেন? কিন্তু অরুন্ধতীকে বিয়ে করার পর থেকে বা হয়তো আগে থেকেই সৌম যা যা করেছে সেগুলি কি শুধু লজ্জা পরিত্যাগ করলেই করে ফেলা যায়? মাঝে মাঝে তো সৌমর নিজেকে মেরুদণ্ডহীন সরীসৃপ বলে মনে হয়। মুড়াগাছা থেকে বেরিয়ে ট্রেনে করে শিয়ালদহ, তারপর শিয়ালদহ থেকে ট্যাক্সি নিয়ে দেশপ্রিয় পার্ক এসেছিল সৌম। সেখানেই অরুন্ধতীর বাবা অনিমেষ চক্রবর্তীর ফ্ল্যাট। বিল্ডিংটা 7 তলা, অনিমেষবাবুর ফ্ল্যাট 6 তলায়। লিফটে উঠে চোখের নিমেষে উঠে পড়ল সৌম। যে ওঠায় ক্লান্তি নেই, পরিশ্রম নেই। বিজ্ঞানের অগ্রগতি, সভ্যতার ইতিহাস মানুষকে অলস হতে শিখিয়েছে। বুদ্ধিমান এবং শিক্ষিত মানুষ অনর্থক খেটে মরে না। সৌম হালদারও এখন এই শ্রেণীভুক্ত। আজ থেকে পাকাপাকিভাবে তার আরামের জীবন শুরু হলো। অরুন্ধতী ব্রাহ্মণ বংশের মেয়ে, সৌম কায়স্থ, অথচ তাদের বিয়েতে প্রধান উৎসাহী ছিলেন অরুন্ধতীর বাবা এবং তার বাপের বাড়ির লোকেরা। নাম, যশ, মেধা এই সব শব্দগুলোর সঙ্গে অর্থ ওতপ্রোতভাবে জড়িত। সৌম জানে, মানি ইজ সুইটার দ্যান হানি। টাকা যদি মধুর চেয়েও মিষ্ট হয়, তাহলে বংশ গৌরবের মর্যাদা ঝড়ের মুখে খড়কুটোর মতো উড়ে যায়। সৌম অর্থনীতির ছাত্র, চাহিদা এবং যোগানের তত্ত্বটিও সে এক্ষেত্রে ভালোই বুঝেছিল। ঠিক যেমন লিফটে উঠে চড়চড় করে ওঠা যায়, জীবনকে উন্নততর করতে অনেক উচ্চতায় অনায়াসে উঠে যাবার জন্য সৌমরও তেমনই প্রয়োজন ছিল একজন শক্তিশালী শ্বশুর মশাইয়ের। আর অরুন্ধতীর মতো বেপরোয়া একটি মেয়ের জীবনসঙ্গী হিসেবে অনিমেষবাবুর প্রয়োজন ছিল একটি বাধ্য ছেলের। সৌম ভাবে, অর্থনীতির রেখাচিত্রর মতো যদি সে তার নিজের জীবনে গ্রাফ আঁকতে পারত, তাহলে দেখত কেমন উল্কার গতিতে তার উত্থান ঘটেছে। সামান্য সময়ের ব্যবধানে উলুবেড়িয়া কলেজ থেকে প্রেসিডেন্সি কলেজের অধ্যাপনার সুযোগ পেয়েছে সৌম। তারপর কয়েক মাসের জন্য যখন প্রথমবার আমেরিকা ঘুরে এলো সৌম, তখন সেখান থেকে নিয়ে এসেছিল ডজন ডজন চকলেট আর সাবান। মোড়াগাছা থেকে সোনা কাকাকে নিয়ে এসেছিল দেশপ্রিয় পার্কের ফ্ল্যাটে সৌমর সাথে দেখা করতে। দেখা অবশ্য হয়নি। সোনা এসেছিল তার শিক্ষিত, অর্থশালী আর ক্ষমতাশালী দাদার কাছে। তার চাকরির ব্যবস্থা করে দেবে সৌম, এই আশা নিয়ে এসেছিল সোনা। কিন্তু সোনা যদি একবার বুঝত তার দাদা অনিমেষ চক্রবর্তীর কাছে কতটা অসহায়, স্ত্রী অরুন্ধতীর কাছে সে কতটা কেঁচো। গেটের সিকিউরিটি ফোন করে সোনার আসার খবর দিয়েছিল। সোনাকে ওপরে এই 6 তলায় 2000 স্কোয়ার ফুটের ফ্ল্যাটে নিয়ে আসার অনুমতি দেয়নি অরুন্ধতী। বাড়ির কর্মসহায়িকাকে দিয়ে তাকে 1 ডজন সাবান আর কিছু চকলেট পাঠিয়ে দেওয়া হয়েছিল। কর্মসহায়িকার সাথে অবশ্য অরুন্ধতী নিজেও নিচে গিয়েছিল। সৌম ব্যস্ত, তার সময় নেই, এ কথাই শুনে তারা ফিরে গিয়েছিল। সৌম একবার অরুন্ধতীকে মিনমিন করে বলেছিল, ওদেরকে ওপরে নিয়ে এলে কি ক্ষতি হতো? অরুন্ধতী চিৎকার করে উঠেছিল, বলেছি না আমার মুখের ওপর তুমি কথা বলবে না। এইসব গ্রামের সস্তা আর লোভী মানুষগুলোকে খুব ভালো চিনি আমি। অকর্মণ্য, অপদার্থ, পেট ভর্তি হিংসা ছাড়া এদের আর আছেটা কি? এই বাড়িটা আমার বাবার। এখানে কাকে ঢুকতে দেব আর কাকে বাইরে থেকে বিদায় জানাবো সেই ডিসিশনটাও আমার। সৌম অনেকটা সাহস সঞ্চয় করে আবার বলেছিল, আমিও তো ওই বাড়িরই ছেলে। সেজন্যই তো তুমি এত স্পাইনলেস, লোভীর মতো আমার বাবার বাড়িতে পড়ে আছো। সৌম জানে এসব কথার কথা। তাকে অপমান করার উদ্দেশ্য নিয়ে কথাটা বলল অরুন্ধতী। আসল কথা হলো কলকাতায় থাকলে ঘর জামাই হয়েই থাকতে হবে তাকে। তাই এর কিছুদিন পর সৌম জেএনইউতে অধ্যাপকের চাকরি নিয়ে দিল্লি চলে গিয়েছিল। দিল্লি যাবার পর পুত্র সন্তান হলো তাদের। বুম বুম এলো তাদের জীবনে। বুম বুম মানুষ হলো বেবি সিটারের কাছে। আর আরও বেপরোয়া জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে উঠল অরুন্ধতী। কলকাতায় থাকার সময় ক্লাবে গিয়ে ড্রিঙ্ক করতো অরুন্ধতী। দিল্লিতে অরুন্ধতী তাদের ফ্ল্যাটে এই বন্ধুবান্ধব নিয়ে এসে ড্রিঙ্ক করে, পার্টি দেয়।
বুমবুমের এখন 6 বছর বয়স। আবার আমেরিকা যাবার সুযোগ পেল সৌম্য। যাবার সময় সৌম্য বুমবুমকে বলে গেল, লক্ষ্মী হয়ে থাকবে, মাকে একদম জ্বালাতন করবে না। বলতে গিয়ে অজানা আশঙ্কায় কেঁপে ওঠে সৌম্য। দুষ্টুমি করতে দেখলে রাগের বশে অরুন্ধতী কখন কি করে ফেলে কে জানে। সিঙ্গাপুর থেকে আরারুট, কাঠবাদাম, পেস্তা কত কিছু নিল সৌম্য। আমেরিকা থেকে সাবান আর চকলেটও নিয়েছে অনেক। কেন এত জিনিস কিনল সৌম্য তা সে নিজেই জানে না। সোনা তো আর কোনোদিনই আসবে না তার বাড়িতে। দিল্লি কি চিনে আসতে পারবে সোনা? বাড়ি ফিরে সৌম্য দেখল বুমবুমের মোবাইলে গেম খেলার নেশা এই কয়েক মাসে আরও বেড়েছে। সৌম্য বুমবুমকে নিষেধ করতে গেল, সব সময় মোবাইল দেখে না বুমবুম, চোখ খারাপ হয়ে যাবে তোমার। বুমবুম বলল, তুমি যাও তো, আই ডোন্ট কেয়ার। বাড়ির কর্মসহায়িকা বলল, ছি, বাবার সাথে এভাবে কথা বলে না বুমবুম। কেন বলবো না, মা তো বাবাকে সব সময় বলে বাবা স্পাইলেস। সেদিন যখন মায়ের বন্ধু রিমিতা আন্টি মায়ের সাথে বসে ড্রিঙ্ক করছিল আমি সব শুনেছি। বাবা, ওরা তোমার সম্পর্কে কি বলছিল জানো? সৌম্য অন্যমনস্ক হয়ে হাত দিল নিজের পিঠে। মাঝে মধ্যেই দেয়, হাত দিয়ে অনুভব করে নিজের মেরুদণ্ড। সৌম্য বলল, কি বলছিল? তুমি ইরেসপন্সিবল, কোনো খোঁজ নাও তুমি তোমার বাবার? সৌম্য উত্তর দেবার আগেই অরুন্ধতী ঘরে ঢুকলো। সৌম্য, ডলার যা এনেছো সেসব ইন্ডিয়ান কারেন্সিতে অ্যাকাউন্টে ঢুকেছে কি? আমাদের জয়েন্ট অ্যাকাউন্টে রেখেছো তো? সৌম্যকে হঠাৎ যেন ভূত ভর করলো। আমার টাকাগুলো কত চট করে আমাদের হয়ে যায়, তাই না অরুন্ধতী? আর আমার বাবা, মা, বোন, ভাগ্নি এসব তো তোমার চোখে আমাদের হয়ে ওঠে না। অরুন্ধতী চিৎকার করে ওঠে, ডোন্ট টক রাবিশ। তোমার মাথা খারাপ হয়ে গেছে। ওই সব লোকগুলো তোমার টাকার গন্ধ পেলে রাস্তায় নামিয়ে দেবে তোমাকে, সে বোধ আছে তোমার? তুমি তো আমাকে নরকে নামিয়ে দিয়েছ। নিজের ছেলের কাছেও তুমি আমার মাথা হেট করে দিয়েছ। সামনের উইকে আমি গ্রামে যাচ্ছি, অনেক টাকা দিয়েছি তোমাকে, আর একটি পয়সাও তুমি পাবে না। অরুন্ধতী মেঝেতে পা ঠুকল। হোয়াট ডু ইউ মিন? যা বলার আমি খুব পরিষ্কার করেই বলেছি। আমি ডিভোর্স চেয়ে তোমার এগেনস্টে মামলা করব, তারপর মোটা অঙ্কের খোরপোশ নেব তোমার কাছ থেকে। কি করে নেবে যদি চাকরিটাই ছেড়ে দিই আমি? অরুন্ধতীর সুন্দর মুখটা ভয়ঙ্কর হয়ে উঠেছে ক্রমশ। চাকরি ছেড়ে নিজের ফিউচার নষ্ট করে আমাদের ভাসিয়ে দিয়ে তুমি গ্রামে গিয়ে জমি চাষ করবে? এই যান্ত্রিক জীবন অসহ্য লাগছে আমার। নিজের ছেলেকেই যদি শাসন করার আমার মুখ না থাকে, তাহলে এত সাফল্য আর ঐশ্বর্যের ভার বয়ে বেরোনোর কি খুব প্রয়োজন আছে আমার অরুন্ধতী? আমার বুমবুম যথেষ্ট ডিসিপ্লিনড। হি ইজ ভেরি স্মার্ট অ্যান্ড ব্রিলিয়ান্ট। স্মার্টনেস মানে তুমি ঠিক কি বোঝো অরুন্ধতী? বাবাকে গুরুজনদের অসম্মান করা, গরিব আত্মীয়দের অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া। অরুন্ধতী মুখ বেঁকালো। আমি কালকের ফ্লাইটেই কলকাতায় বাবার কাছে চলে যাচ্ছি, বুমবুমকে নিয়েই যাব। সৌম্য বলল, সেই ভালো। সেক্ষেত্রে অন্তত চোখের সামনে তো আমাকে বুমবুমকে নষ্ট হয়ে যেতে দেখতে হবে না। দিন 7 পর মুড়াগাছা স্টেশনে এসে নামল সৌম্য। প্রায় 1 যুগ পরে এসেছে সে। কত পরিবর্তন হয়ে গেছে রাস্তাঘাটের, কত নতুন নতুন বাড়ি উঠেছে, উন্নয়ন হয়েছে, আর মানুষের সরলতা আগের চেয়ে কি মলিন হয়েছে। কিছু দূর হেঁটে এসে বাবার দোকানটা দেখতে পেল সৌম্য। ঘড়িতে 1টা বেজে গেছে। দোকানে খদ্দের নেই। বাবা কি করছেন দোকানে বসে? দূর থেকে স্যুটটাই পরা সৌম্যকে দেখে নিজের ছেলেকেও কেমন অচেনা লাগে নিবারণের। সৌম্য দোকানে এসে দাঁড়াতে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে নীরবে। নীরবতার ভাষা পড়তে পারে দুজনেই। সৌম্যর মনে হয় বাবা তাকে দেখে বিব্রত বোধ করছেন, হয়তোবা একটু আশঙ্কিত। নিবারণের মনে হচ্ছিল তার এই দোকান, তার বাবা নকুলচন্দ্র হালদারের ওই টালির চালের বাড়ি, এই মুড়াগাছার গ্রামের রাস্তায় সৌম্য হালদার যেন বড্ড বেমানান। সৌম্যই নীরবতা ভাঙল। এত বেলা হয়ে গেছে, বাড়ি যাবে না বাবা? নিবারণ বিড়বিড় করল, বাড়ি? তুই সেখানে যাবি? তুমি আমাকে থাকতে দেবে না বাবা? কিন্তু বৌমা, তোর ছেলে, তোর সংসার। তোমার বৌমার জন্য একদিন তোমাদের সবাইকেই তো ছেড়ে চলে গিয়েছিলাম। এত বড় পাপ। সংসার করতে গেলে, টিকিয়ে রাখতে গেলে অমন একটু আধটু আপোষ করতে হয় বাবা। ওতে কোনো পাপ হয় না, ওটা দোষের নয়। অনেক বড় পাপ হয়ে গেছে বাবা। এত বড় অন্যায় করেছি আমি যে আজ নিজের সন্তানকে তার ভুল সংশোধন করে দেবার অধিকারটুকু হারিয়ে ফেলেছি। আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত তুমি করতে দেবে না বাবা?
হতবুদ্ধি হয়ে একটুক্ষণ তাকিয়ে থাকে নিবারণ। তারপর অশক্ত শরীরটাকে মুচড়ে হাই তুলে উঠে দাঁড়ায়, বলে, চল। রাস্তায় আসতে আসতে নিবারণ বলল, মানুষের জীবন যাপনেরও একটা মানচিত্র থাকে বাবা। মানুষ এত ঝট করে মানিয়ে নিতে পারে না। তুই পারবি এখানে মানিয়ে থাকতে? সৌম্য বলে, আমি জানি বাবা, সিমেন্টের সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয়, নামতে হয় না, কিন্তু অর্থ আর সুখের সিঁড়ি দিয়ে উঠতে ভারী মজা। যদিও সেই সুখের পথে একটা দুটো কাটাও থাকে। একাকিত্বের জ্বালা, আত্ম অবমাননার গ্লানিও যে অনেক সময় সহ্য করতে হয়েছে আমাকে। নিবারণ আর কিছু বললেন না। স্বামী স্ত্রীর প্রেমের জলবায়ুর মানচিত্রে কোনো কোনো সময় একটু অদল বদল তো হতেই পারে। বাড়ি এসে নিবারণ হাঁক দিলেন, সমুর মা, ভাত কি হয়ে গেছে? যদি না হয়ে থাকে আজ আর দুমুঠো চাল বেশি নিও। নির্মলা ছেলেকে দেখে আশ্চর্য হয়। তুই হঠাৎ? সৌম্য ভাবে, এই কয়েক বছরে সকলের কাছে সে এত অনাকাঙ্ক্ষিত হয়ে গেল, মায়ের কাছেও। বলল, কেন মা, আমি কি আসতে পারি না এখানে? নির্মলা ছেলের মুখ দেখে বুঝলেন স্বামী স্ত্রীর মনোমালিন্য হয়েছে। দুদিন দূরে থাকলে সব ঠিক হয়ে যাবে, হতেই হবে। না হলে তিনি সোনাকে যেন তেন প্রকারে রাজি করিয়ে কলকাতায় বৌমার বাপের বাড়ি পাঠিয়ে দেবেন। তেমন বুঝলে বৌমাকে বোঝাতে সোনার সাথে তিনিও নিজেও যাবেন। সংসার ফেলে, কাজকর্ম ফেলে ছেলেকে তিনি কিছুতেই পেছন ফিরতে দেবেন না। মণি বিকেলে স্কুল থেকে ফিরলে সৌম্য চা খেতে খেতে বলল, বলতো মণি, আমি কে? মণি সৌম্যর অনেক ফটো দেখেছে। কাল বিলম্ব না করে বলল, আমার মামা। তুমি কতদিন থাকবে এখানে? সৌম্য চায়ে চুমুক দিয়ে বলল, যদি বলি আর যাব না, এখানেই থাকবো। মণি হাসল, মুখে কিছু বলল না, মনে মনে বলল, তাই আবার হয় নাকি? মামা নিশ্চয়ই মজা করছে। সোনা বাড়ি ফিরে দাদাকে দেখে তেমন অবাক হলো না। ভাবল, তার অর্থনীতিবিদ দাদা হয়তো গ্রামের অর্থনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করতে এসেছে, হয়তোবা এটাই তার বর্তমান গবেষণার বিষয়বস্তু। সৌম্য দেখল বাড়ির অবস্থা খুব খারাপ, অবিলম্বে মিস্ত্রি ডাকা দরকার। সৌম্য ভাবল, এদিকে দুটো ঘর যেমন আছে থাক, এর পাশে বরং একটা ছোট করে পাকা দোতলা বাড়ি তুলে দেবে। হিসেব করে দেখল তার কাছে যতটুকু টাকা আছে তাতে কোনো রকমে হয়ে যাবে। ইট, বালি, সিমেন্ট কিনে দক্ষযজ্ঞ শুরু হয়ে গেল। সবচেয়ে খুশি হলো মণি। বাপের বাড়ি এসে অরুন্ধতী দেখলো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ তাকে তেমন পাত্তা দিচ্ছে না। সবার মুখে একটাই প্রশ্ন, সৌম্য কবে আসবে? ওই আনস্মার্ট লোকটাকে বাদ দিয়ে সে যে এতটা মূল্যহীন, এটা দেখে প্রথমে অবাক হলো অরুন্ধতী। অরুন্ধতীর মাসি এসে বলল, একা এসেছিস বুঝি? সৌম্য এলো না? ভুল বোঝাবুঝি হয়ে থাকলে বাড়তে দিস না। অরুন্ধতী বলল, তুমি মায়ের সাথে কথা বলো, আমি দেখি বুম বুম কি করছে। উঠে চলে আসার পর অরুন্ধতী শুনতে পেল মাসি বলছে, দোষ কিন্তু তোদেরও কম নয় দিদি, তোর ছেলে নেই, আমার আছে, তাই আমার মতো করে তুই বুঝবি না আমি জানি। তবু বলছি, একটা ছেলেকে তার গোটা পরিবার থেকে তোরা একেবারে আলাদা করে দিলি। মেয়েকে বলিস ওরও ছেলে আছে, ধর্মের কল বাতাসে নড়ে। কথাগুলো শুনে অরুন্ধতীর মনে হলো, কই এতদিন তো মাসি এত কথা শোনায়নি। আসল কথা হলো সৌম্য আজ তার পাশে নেই। ওই যে কথায় আছে না, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। অরুন্ধতীর মনে হলো তাদের বাড়ির হেল্পিং হ্যান্ড রাও যেন তাকে করুণার চোখে দেখছে। প্রাণের বন্ধু শ্রেয়া আর ইপসিতাকে ফোন করে অরুন্ধতী মার্কেটিংয়ে বেরোনোর প্রস্তাব দিল। এ কথা সে কথার পর সৌম্যর কথা জানতে চাইল ওরা। অপ্রস্তুত হয়ে এড়িয়ে গেল অরুন্ধতী। ব্যস্ততার অজুহাত দেখিয়ে ওরাও যেন তখন অরুন্ধতীকে পাশ কাটাতে চাইল। এরপর অরুন্ধতী ঘরের মধ্যে গুম হয়ে বসে রইল। কেউ ফোন করলেও ধরে না, এমনকি মা বাবা, বুম বুম কারো সাথে যেন কথা বলতে ভালো লাগে না। দুদিন ধরে মেয়েকে একলা গুমরত দেখে অনিমেষবাবু মেয়ের ঘরে এসে মেয়ের মাথায় হাত রাখলেন। তাকে ফোন করেছিলি? অরুন্ধতী বাচ্চা মেয়ের মতো বাবার মুখে মাথা রাখল। আমাকে বোধহয় আর তার কোনো প্রয়োজন নেই। বুমবুমের হাত ধরে অরুন্ধতীর মা মেয়ের ঘরে ঢুকে বিছানার ওপর বসল। কিন্তু তোদের দুজনকেই যে বুমবুমের খুব প্রয়োজন। মাকে আর ছেলেকে দেখে অরুন্ধতী জ্বলে উঠল। বুমবুমই তো যাচ্ছে তাই করে বলল সমুকে, ওর জন্যই তো। মেয়েকে থামিয়ে দিয়ে অনুপমা বললেন, তুমি ওকে যেমন শিক্ষা দিয়েছ বুমবুম তাই করেছে। দেখো অরুন্ধতী, বন্ধু বান্ধব নিয়ে অধপতনে যাবার সুযোগ তুমি অনেক পাবে, কিন্তু এই জীবনে ওই রকম স্বামী তুমি মাথা খুঁড়লেও পাবে না। তারপর স্বামীর দিকে তাকিয়ে বললেন, আশকারা দিয়ে দিয়ে তুমি ওর মাথা খেয়েছ। মেয়েকে বোঝাও যেন সে তার স্বামীর কাছে গিয়ে ক্ষমা চায়,
নিজেকে সংশোধন করে, নিজের অন্যায় স্বীকার করার মধ্যে যে গৌরব আছে তা তুমি তখনই বুঝবে যখন শ্বশুর শাশুড়ির আশীর্বাদ নিয়ে নতুন করে জীবনটা শুরু করতে পারবে। সৌম্য এসেছে প্রায় 10 দিন হয়ে গেল। নিবারণের দোকানে খদ্দের বেড়েছে। হয়তো সৌম্যর সাফল্যের জাদু কাঠির স্পর্শে, মনে মনে ভাবে নিবারণ। একটি ছোট ছেলে ছুটে এসেছে নিবারণের দোকানের সামনে। লজেন্স দাও দাদু। অরুন্ধতী লজ্জায় সামনে আসতে পারছে না। অনিমেষ বাবু এসে দাঁড়ালেন। আপনার বড় খদ্দের বেয়াই মশাই, তবে পয়সা পাবেন না, চিনতে পারছেন তো? সৌম্যর ছেলে। বাপের মুখের আদল পেয়েছে ছেলেটা। তাড়াতাড়ি বয়াম খুলে লজেন্স বের করে নাতির হাতে দেয় নিবারণ। দোকান বন্ধ করে বলে, আসুন বেয়াই মশাই, এসো বৌমা। সৌম্য বাড়িতেই ছিল। বুমবুম এসে তাকে জড়িয়ে ধরে বলে, সরি বাবা, আই অ্যাপোলোজাইজ। সৌম্যর মনে বড় মায়া। ভালোবাসা বড় না মায়া বড়? ছেলেকে জড়িয়ে ধরে অরুন্ধতীর নত মুখের দিকে তাকিয়ে আজও মরিয়া হয়ে সৌম্য এই উত্তরটাই খুঁজছিল। অনিমেষবাবু বললেন, যে এনিউতে তোমার চাকরিটা? সৌম্য সংক্ষেপে বলল, আছে। সন্ধে নামার আগেই বেরিয়ে পড়ল ওরা। যাবার আগে সৌম্য বলল, কাজ বন্ধ করবে না বাবা, সামনের মাসে আমি আবার আসব। মণি বলল, সত্যি আসবে? সৌম্য মণির গাল টিপে দিল, এবার যখন আসব তোর জন্য অনেক বই নিয়ে আসব। আমাকে রবীন্দ্র রচনাবলী কিনে দেবে মামা? সৌম্য বলল, দেব। গ্রামের সড়ক দিয়ে ধুলো উড়িয়ে চলে গেল অনিমেষবাবুর গাড়ি। তৃপ্তির নিঃশ্বাস ফেললেন নিবারণ হালদার। ছেলে, বৌমা, নাতি নাতনি, এই তো তার স্বপ্নের পৃথিবী। শুধু মেয়ের পাশে জামাইটা যদি থাকতো তাহলে সম্পূর্ণ হতো। এটুকু অপূর্ণ থেকে গেল। ভগবান মেয়েটাকে অকালে বিধবা করে দিলেন। ভগবানকে কেন যে সবাই দয়াময় বলে বুঝে পায় না নিবারণ। ভগবান তো ওদের মতোই নিষ্ঠুর, ওই যারা পূব আর পশ্চিম দিকে কাটছাট করে দেশভাগ করেছিল, বদলে দিয়েছিল স্বাধীন ভারতবর্ষের খুশির মানচিত্র। গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। ধন্যবাদ।